শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় এবার অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর হলো কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, আদালতের কি পর্যবেক্ষণ? দেখো, কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে স্বাস্থ্যজনিত কারণে এবং মানবিক কারণে তার স্বাস্থ্যের কথা ভেবে এবং মানবিকতার খাতিরে তার এই আবেদন মঞ্জুর করা হয়েছে। তার কারণ, সুজয় কৃষ্ণ ভদ্র তিনি যখন কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন সেই সময় তিনি একাধিক হাসপাতালের যে রিপোর্ট হয় সেগুলি তিনি পেশ করেছিলেন এবং করে বলেছিলেন যে তার এই মুহূর্তে অ্যাঞ্জিওপ্লাস্টি করার প্রয়োজন রয়েছে এবং সেই কারণে তার এই আবেদন মঞ্জুর করা হোক। ফলত সেই রিপোর্টগুলো কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা খতিয়ে দেখেছেন এবং তারপরেই তারা কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আপাতত 31শে মার্চ পর্যন্ত তার এই অন্তর্বর্তী জামিনের যে আবেদন রয়েছে সেই আবেদন মঞ্জুর করার প্রয়োজন রয়েছে এবং সেই কারণেই তারা কিন্তু এই আবেদন মঞ্জুর করেছেন। এখন তুমি জানো যে এই আবেদন মঞ্জুর করার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিছু শর্তও দেওয়া হয়েছে। সেখানে খুব স্পষ্টত বলা হয়েছে যে তিনি বেহালা তার যে বাড়ি রয়েছে সেখানেই তাকে থাকতে হবে। সেখান থেকে শুধুমাত্র যে হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে তার বাইরে তিনি কোথাও আসা যাওয়া করতে পারবেন না এবং তার সঙ্গে তার চিকিৎসক, আইনজীবী এবং যারা পরিবারের লোকজন আছেন তারা বাদ দিয়ে কেউ দেখা করতে পারবেন না। দুটি ফোন নম্বর তিনি ইউজ করতে পারবেন এবং সেই দুটি ফোন নাম্বার সিবিআইকে দিয়ে রাখতে হবে এবং সিবিআই প্রয়োজন মনে করলে সেই দুটি নম্বর তারা মনিটরিং করতে পারবেন এবং তার পাশাপাশি তার বাড়িতে সিআরপিএফ প্রস্তুত করতে হবে বা সিআরপিএফ মোতায়েন করতে হবে, এই মর্মেও কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। ফলে তুমি জানো যে এর আগেই এই নিয়োগ দুর্নীতি মামলায় যে ইডির দায়ের করা মামলা ছিল সেই মামলাতে তার জামিনের আবেদন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি মঞ্জুর করেছিলেন। কিন্তু সিবিআই এর যে এই মামলা ছিল সেই মামলা বিচারাধীন থাকায় এবং সেই মামলায় জামিন না হওয়ায় এতদিন পর্যন্ত কিন্তু তিনি জেলবন্দি ছিলেন। ফলে কলকাতা হাইকোর্টের আজকের এই অন্তর্বর্তী জামিনের নির্দেশের পরে তিনি জেল থেকে বেরোতে পারবেন এবং বেরিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য পৌঁছতে পারবেন এবং সেখানে যা অ্যাঞ্জিওপ্লাস্টি বা পরবর্তী পর্যায়ে যে চিকিৎসার প্রয়োজন রয়েছে সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারবেন এবং 30শে মার্চ এই মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে হবে এবং সেই সময় এই মামলার অন্যান্য যে দিকগুলো আছে সেই দিকগুলো কিন্তু বিচার বিবেচনা করে কলকাতা হাইকোর্ট দেখবে। সুস্মিতা। সৌভিক, ধন্যবাদ। জীবনতলা কার্তুজ কাণ্ডে ইতিমধ্যেই এসটিএফ এর হাতে চাঞ্চল্যকর তথ্য। কার্তুজ কাণ্ডের নেপথ্যে আন্তঃরাজ্য অপরাধ সিন্ডিকেট কলকাতা এবং শহর লাগোয়া এলাকায় বেআইনি অস্ত্র এবং কার্তুজ ছেয়ে গিয়েছে। বৈধ অস্ত্রের দোকান থেকে এই দুষ্কৃতীদের হাতে বন্দুকগুলি পৌঁছে যাচ্ছে, এমনটাই আদালতে কাগজপত্র জমা দিয়ে দাবি করলো বেঙ্গল পুলিশের এসটিএফ। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তাহলে পার্থ, এটা কি বলা যায় যে একেবারে নজরদারির অভাব যে রয়েছে? প্রথম থেকে যে প্রশ্ন আমরা তুলছিলাম যে শুধুমাত্র কার্তুজ নয়, একেবারে বৈধ অস্ত্রের দোকান থেকে অবৈধভাবে কিভাবে আগ্নেয়াস্ত্র বিক্রি হয়ে যাচ্ছে, সামগ্রিকভাবে কি সেই তথ্যটাই সামনে নিয়ে আসছে এসটিএফ? আদালতে যে কাগজ তারা জমা দিল, কি বলা রয়েছে সেখানে? দেখো, আদালতে যে নথি তারা জমা দিয়েছে সেই নথিতে অত্যন্ত বিস্ফোরক এবং চাঞ্চল্যকর যে তথ্য সেটা হচ্ছে যে ইতিমধ্যে তুমি জানো 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই মামলায় এবং যেই 6 জনকে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে আর্মস এবং অ্যামুনিশন উদ্ধার করেছেন গোয়েন্দারা, সেখান থেকে নথিতে উল্লেখ করেছেন তারা মনে করছেন সেটা হচ্ছে এটা একটা গোটাটা সংগঠিতভাবে এই অপরাধটা কিন্তু করা হতো এবং এটাকে তারা বলছে অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট এবং সেখানে কিন্তু এই গোটাটা সংগঠিত যেভাবে করা হতো তাতে একেবারে যে কাগজ জমা দেওয়া হয়েছে, আদালতের যে নথি জমা দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করেছেন এসটিএফ এর গোয়েন্দারা কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী একাধিক এলাকায় যেখানে বহু দুষ্কৃতী, এমনকি যারা কুখ্যাত দুষ্কৃতী তাদের কাছে কিন্তু এই আর্মস এবং অ্যামুনিশন পৌঁছে গেছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একবারে মধ্য কলকাতা বিবাদীবাগের ডালহাউসি সেই প্রাচীন একটি দোকান, শতাব্দী প্রাচীন দোকান, যে দোকান ইতিমধ্যে সিল করেছেন এসটিএফ এর গোয়েন্দারা, যে দোকানে দুজন কর্মী গ্রেপ্তার হয়েছে, যে দোকানের মালিক সহ একাধিক পার্টনার সহ অন্যান্য কর্মীরা ইতিমধ্যে গোয়েন্দাদের স্ক্যানারের মধ্যে রয়েছেন। সেখান থেকে কিন্তু একেবারে নথিতে যেটা উল্লেখ করা হয়েছে এই দোকানে এখনও পর্যন্ত জানা গেছে 2 কর্মী তারা কিন্তু একে অপরের সঙ্গে যৌথভাবে মিলে একেবারে যারা অস্ত্র ব্যবসায়ী তাদের সঙ্গে মিলে এখান থেকে অস্ত্র এবং পাশাপাশি কার্তুজ, বেশিরভাগ ক্ষেত্রেই কার্তুজ তারা পাচ্ছে, সেই কার্তুজ তারা পৌঁছে দিতে একবারে দুষ্কৃতীদের কাছে
এবং দুষ্কৃতীদের কাছে সেই কার্তুজ পৌঁছে দেওয়ার পরে কলকাতা এবং একেবারে পার্শ্ববর্তী জায়গায় আর সেখানে দুষ্কৃতীদের কাছে যে পরিমাণে আগ্নেয়াস্ত্র কার্তুজ পৌঁছে গেছে, কার্তুজ ছেয়ে গেছে, সেটাই কিন্তু তারা উল্লেখ করছেন। সেটা যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলেছে এসটিএফের গোয়েন্দাদের কাছে। অন্যদিকে তুমি যে কথা বললে নজরদারি, যে প্রশ্ন আমরা করছিলাম যে সব কিছু হচ্ছিল, এসটিএফ সূত্রে জানা যাচ্ছে প্রায় বছর খানেকের ওপর ধরে এই কারবারটা তারা করছিলেন। এবং সেখানেই প্রশ্ন উঠছে, এসটিএফ যখন এই দোকানে আসে, এসে দেখতে পায় যে স্টক মিলিয়ে দেখতে পায়, সেই স্টকের সঙ্গে একেবারে গরমিল সেটা ধরতে পারছিলেন। কিন্তু প্রশ্ন উঠছে নজরদারি কোথায়? কারণ এই নজরদারির দায়িত্ব তো হচ্ছে কলকাতা পুলিশের আর্মস অ্যাক্ট সেকশনের, যার মাথায় রয়েছেন ডিসিআরএফ। সেই নজরদারিটা কোথায়? সেই নজরদারি নিয়ে বারবার যখন প্রশ্ন উঠতে শুরু করে, ইতিমধ্যে জানতে পারছি কলকাতার পুলিশ কমিশনার তিনি একটা নির্দেশ দিয়েছেন এবং সেক্ষেত্রে বলেছেন যে কোনো রকমভাবে পুলিশের যাদের দেখভালের কথা ছিল, যে ক্লোজার স্টেটমেন্ট যখন পাঠাচ্ছে, সেই ক্লোজার স্টেটমেন্ট অনুযায়ী যথোপযুক্তভাবে সেই আর্মস অ্যামুনিশন রয়েছে কিনা দেখার যে দায়িত্ব ছিল, তারা কি তাই দায়িত্ব সঠিকভাবে পালন করেছিলেন, নাকি কোনো জায়গায় খামতি ছিল, নাকি সেই সর্ষের মধ্যেই ভূত লুকিয়েছিল আছে আবারও ঠিক পাসপোর্টের মতো, সেই সমস্ত বিষয়টা দেখার জন্য ইতিমধ্যে কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশ এবং সেই নির্দেশে আলাদা একটা পৃথক তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। লালবাজারের শীর্ষ কর্তা একজন, তার নেতৃত্বে গোটা বিষয়টা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। এবং ইতিমধ্যে তোমায় বলবো এর এসটিএফের দাবি, তারা একেবারে এই রুট কোন জায়গায় রয়েছে, শিকড় কোন জায়গায় রয়েছে এই অস্ত্র কারবারে, সেখানে তারা পৌঁছাতে চাইছেন। একেবারেই পার্থ, ধন্যবাদ। খুশিবিতা।